ছোট ভাইয়ের বাসা যায় কিন্তু টাকাটা চাইতে হবে। চাইতে হবে কি, অবশ্যই তাকে ম্যানেজ করে টাকাটা নিতে হবে। ব্যাংকে মর্গেজ দেওয়া আছে আমাদের এই ফ্ল্যাট, টাকা না দিতে পারলে ব্যাংক কিন্তু আমাদের এই ফ্ল্যাট নিয়ে নেবে। তার উপরে বাকি পাওনাদারা 1 মাস সময় নিচ্ছে, তাদের টাকাও দিতে হবে। না দিতে পারলে আমাদের মান সম্মান থাকবে, আর আমরা এই শহরে থাকতেও পারবো না। তুমি ঠিকই কইছ। ছোট ভাইয়ের কাছ থেকে যদি টাকা ধার না নিতে পারি তাহলে সর্বনাশ হয়ে যেত। আর তো কোনো উপায় দেখতেছি না। কিন্তু আপন ছোট ভাই, ওর কাছে টাকা ধার চামো। সমস্যাটা কি? সে তো তোমার ছোট ভাই, আর বিপদের দিনে তো আত্মীয় স্বজনই পাশে থাকে, তার উপরে তোমার ছোট ভাই। আর তার জন্য তো আমরা কম কিছু করি নাই। দেখো লতা, আমরা ওর লেগে যা করছি সবকিছু আমাদের দায়িত্ব বোধ থেকে করছি, কোনো কিছু বিনিময় পাওয়ার লেগে করিনি। বিনিময় কোথা থেকে আসলো? সে তোমার ছোট ভাই, আর বড় ভাইয়ের বিপদে সে তোমার পাশে থাকবে না? আমরা তো টাকাটা হাওলাত নিব, ফেরত দিয়ে দিব। তাছাড়া সে তো ভালো একটা চাকরিও করে, পাশাপাশি ভালো একটা বিজনেস করতেছে, অনেক টাকা ইনকাম। আর আমরা তো টাকা ফেরতই দিয়ে দিব। অভাবে পড়ছি, বিপদে পড়ছি, ঠিক আছে, কিন্তু অভাব এই বিপদ থাকবো না, একদিন না একদিন উদ্ধার হবই। কিন্তু ছোট ভাইয়ের কাছে টাকা চামো, টাকা যদি দান না দেয় তাহলে যে অপমানটা হবো না, যে লজ্জাটা পাবো না, দুনিয়ার বাচ্চা থাকা মরা যাওয়া আমার কাছে সমান নেই। আচ্ছা, এত কিছু ভাইব না, আগে চলো ওর বাসায় যাই, দেখি ও কি করে। আমার বিশ্বাস আমাদের এই বিপদের দিনে ও পাশে থাকবে। পাশে থাকলেই ভালো, চলো। চলো। আসো। অন্যরা বেচা ঠিক হয় নাই, এখন তোমার বাসে বুসে অটোতে বেড়া যেতে হইব, কষ্ট করতে হইব। তুমি আসো তোমার হুন্ডা নিয়া, আমার সোনা গয়না তো সবই বিক্রি করে দিচ্ছি। মাঝখানে তো কিছুই ছিল না, আবার সবকিছু হয়েছে না। আল্লাহ চাইলে আমাদের সবকিছু আবার হইব, এত হতাশা আর কিছু না। হতাশা আমি কখনো হই না, আমি চিন্তা করতেছি তোমার কষ্ট হইব না। আচ্ছা, ছোট ভাই নতুন ফ্ল্যাট কিনছে, আমরা দাওয়াত দিচ্ছে, এই প্রথম ছোট ভাইয়ের বাসায় যাইতাছি, হাতে করে কিছু নিয়ে যাওয়া দরকার না? হ্যাঁ, হাতে কইরা তো কিছু নেওয়ার দরকার ছিল। বাজারে সবকিছুর যেই দাম, নিতে গেলেও তো 3-4 হাজার টাকা লাগবে। আরে এখন 3-4 হাজার টাকা খরচ করো তো আমাদের জন্য সমস্যা। আচ্ছা বাদ দাও, ওদের বাসায় তো বাচ্চা কাচ্চা নাই যে কিছু নেওয়া লাগবে। হ্যাঁ, কি জবাবে পড়লাম। অটো, আরে ভাইয়া ভাবি, কেমন আছো তোমরা? আসো আসো, ভিতরে আসো। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, এই মুরাদ, দেখো কে আসছে। কি সুন্দর করে সাজাইছো তোমাদের ফ্ল্যাট, অনেক বড়, অনেক সুন্দর তো তোমাদের ফ্ল্যাটটা। হ্যাঁ ভাবি, জীবনে তার কম কষ্ট করিনি, অনেক কষ্ট করছে, কিন্তু তারপরেও ভাবি লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। মনের মধ্যে একটা জিদ রাখছিলাম যে আমি গাড়ি করব, বাড়ি করব, কারণ আমার মধ্যে সেই মেধার যোগ্যতাটা ছিল। ভাবি, তোমরা এখন যা দেখতেছো না ভাবি, এটা ওই মেধার যোগ্যতার প্রতিফলন। ঠিকই বেসত ভাই, মানুষের লক্ষ্য যদি ঠিক থাকে, মেধা যোগ্যতা থাকে, ঠিকমতো পরিশ্রম করলে একদিন না একদিন সে লক্ষ্যে পৌঁছাইতেই পারে। এর প্রমাণ হলি তুই। বাদ দাও তো ভাইয়া, চলো ভিতরে চলো। ভাবি ভিতরে আসো, ভিতরে। ভিতরে আসো। টাকা কথাটা বলো না কেন? ভিতরে যায় কিন্তু অবশ্যই বলবা। আরে মাত্র তাইলাম, আল্লাহ গেলে গেছে, আমরা তো 2 দিন আসছি, সুযোগ ভিজা আমি এদিন টাকা চাই ভালো, সমস্যা না। হ্যাঁ আচ্ছা চলো। তো ভাইয়া বলো, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়া ভাবি, কতদিন ধরে বলতেছে আপনাদের যে মুরাদ নতুন ফ্ল্যাট কিনেছে, এসে দেখে যান। আপনারা তো আসেনই না, আর এতদিন পর আসলেন। কয়েকদিন থাকবেন নাকি আজকেই চলে যাবেন? আরে না না না, আমরা আছি 2 দিন, তারপর যাব। ভাবি, তোমাদের যতদিন মন চায় তোমরা থাকো, কোনো সমস্যা নাই। মারিয়া, আমি একটু বাজারের দিকে যাই, হ্যাঁ, কিছু বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া ভাবি, আপনারা ফ্রেশ হন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে চল।
এই দাঁড়াও, তোমার বড় ভাই আসছে ছোট ভাইয়ের বাসায়, তাও আবার খালি হাতে। এটা একটা কেমন না? খালি হাতে আসছে? কই, আমি খেয়াল করে নেই তো। আচ্ছা, নালে না আনছে এমন তো কোনো নিয়ম নাই, বড় ভাই ছোট ভাইয়ের বাসায় গেছে কিছু না কিছু নিয়ে আসতে হবে। এটা নিয়মের কোনো কথা না, এটা একটা ভদ্রতা, সৌজন্যবোধ। আমাদের বংশে বড় ভাই ছোট ভাইয়ের বাসায় আসলে কিছু না কিছু তো নিয়ে আসে, আর তারা তো হঠাৎ চলে আসছে আর কিছু না বলে। বুঝতেছি না কেন আসছে। এখানে না বোঝারও তো কিছু নাই। তুমিই না বললা যে ছোট ভাই ফ্ল্যাট কিনছে, বড় ভাই দেখতে আসছে। এখানে তো সমস্যার কিছু দেখছি না আমি। আগে আসলে তো কোনো সমস্যা ছিল না, এখন আসছে একটু সন্দেহ হচ্ছে। কারণ এখন তো তোমার টাকা পয়সা বেশি হয়েছে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন থেকেও আপন হওয়ার চেষ্টা করবে। হ, আর আমি তো বোকা, তাই না? এই মারিয়া, তোমার এসব ফালতু কথা বাদ দাও তো, আমি বাজারে যাচ্ছি। বাজারে যাওয়ার কি দরকার? বড় ভাই ভাবি আসছে, 1-2 দিন থেকে চলে যাবে, আর ফ্রিজে যা আছে তা দিয়ে চালিয়ে দিব। শুধু শুধু বাজারে যে এক্সট্রা টাকা খরচ করার দরকার নেই। এটা কোন কথা মারিয়া? বড় ভাই এতদিন পর আমার বাসায় আসছে। আরে আমার যে টাকা পয়সা হইছে আমি বড় করে বুঝাবো কি করে? বাজার থেকে গিয়ে বড় একটা মাছ কিনে নিয়ে আসি, কিছু মাছ মাংস কিনে নিয়ে আসি, খাওয়াই, তাহলে না বড় ভাই বুঝবে। তাহলে তোমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, বাসায় লাখ লাখ টাকা আছে, সোনা গয়না আছে, সেগুলো বলে দিও। এত কিছু আনছ, এত কিছু রান্নার দরকার ছিল কি? আরে ভাইয়া, তুমি কতদিন পরে আসছো আমার বাসায়? তোমাকে আর ভাবিকে আপ্যায়ন করার দরকার আছে না আমার? এই যে দেখো, বাজার থেকে তোমাদের জন্য সব পছন্দের খাবার বাইছে আছি। খাবার টেবিলে এত কথা বলা দরকার নেই, খাওয়া সেই করে। আচ্ছা ভাইয়া, একটা জিনিস খেয়াল করলাম, তুমি আমাদের বাসায় আসার পর থেকে না কেমন জানি মনমরা। কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ওই তোমার ভাইয়ের ব্যবসা নিয়ে একটু সমস্যা হয়েছে, ওই জন্যই আমরা আসছি। বলো। ভাইয়া কি সমস্যা, আমার একটু খুলে বলো তো। মোরা তো আমার যে ব্যবসা। এখন আবার কি আসলো? দাঁড়াও, আমি দেখছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গোলাম হোসেন, এই সময় তুই? স্যার, গ্রামে আমার মা অসুস্থ। আপনার আমি বলছিলাম, আপনি বলছিলেন আমার কিছু সাহায্য করবেন। হ্যাঁ গোলাম হোসেন, আমি না কাজের চাপে একদম ভুলে গেছিলাম। তুই বলছিলি আমাকে একটু দাঁড়া দেখি। এনে এই টাকাটা রাখ, তুই তোর মার চিকিৎসা শুরু কর, ঠিক আছে? টাকা পয়সা যদি আরো লাগে আমাকে বলবি, আমি তোরে টাকা দিব, তুই চিন্তা করিস না একদম। কিন্তু তোর মার চিকিৎসা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? স্যার, আপনার অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার আরও অধিক স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কি হলো ভাইয়া, ভাবি খাচ্ছ না কেন তোমরা? তুমি গোলাম হোসেনকে কি দিলা? আরে ওর মা অসুস্থ, চিকিৎসা করাবে, এই জন্য 2000 টাকা দিলাম আর কি। আমি সব সময় খেয়াল করছি তুমি এইসব ড্রাইভার দারোয়ান এদেরকে টাকা দিচ্ছ। আমি না তোমাকে নিষেধ করছি এদেরকে টাকা দিবা না? মারিয়া, ওরা তো গরিব মানুষ, অসহায় মানুষ, ওরা একটা বিপদে পড়ে সেটা আমার কাছে টাকাটা চায়, তাই না? এখন ওরা চাইলে আমি না করতে পারবো? আর তাছাড়া আল্লাহ আমাকে সামর্থ্য দিছে, তাই বলেই তো দিই। কথা তো এখানেই, যখন তোমার সামর্থ্য ছিল না তখন তোমাকে কে দিছে, আর এখন তোমার সামর্থ্য হয়েছে, এখন সবাই তোমার কাছে হাত পাতে। ভাইয়া ভাবে আপনারা বলেন তো, ওর কাছে 2টা কথা কেউ বললে টাকা চাইলে ও সাথে সাথে দিয়ে দেয়, এটা কি ঠিক বলেন? না, এটা তো আসলে ঠিক না। এখন টাকা আছে, 2 দিন পর তো টাকা নাও থাকতে পারে, আর টাকা চাইলে কি তাদেরকে বিলিয়ে দিতে হবে? আপনারা জানান আমার এই নতুন বাসার ঠিকানা কোনো আত্মীয় স্বজনকে দিই না। কেন দিই না জানান? কারণ দিলেই তারা আসবে, নানান রকমের সাহায্য সহযোগিতা চাইবে, টাকা ধার চাইবে, আর টাকা না দিলে সম্পর্ক নষ্ট হবে। আর সেই জন্য আমি কাউকে আমার বাসার ঠিকানা দিই না। আমি ওদেরকে লাখ লাখ টাকা দিই, আমি ওদেরকে 1000 2000 টাকা করে দিই। মারিয়া তুমি বুঝছো না কেন? আমার এখন টাকা হয়েছে, তাই বলে কি আমার সম্মানের দরকার নাই? টাকার পাশাপাশি সম্মানেরও দরকার আছে এই সমাজে চলতে হলে। এখন টাকা আসতেছে, সম্মান তো আর আসতেছে না। এসব গরিব অসহায়দেরকে 1000 টাকা করে দিলে 10,000 টাকা মার্কেটিং করে, এটা অনেক সম্মান আসে। তুমি তার এগুলো বুঝো না। কি মাইয়া, ভাবে মিছা কথা বলছি? না, ঠিক আছে। ভাইয়া ভাবি খাচ্ছেন না কেন? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
কি লাগবে বলেন? তোমাকে একটু মাংস দিই। না না, মাংস নিলাম, ভাইকে দাও, ভাইকে দাও। দেখো লতা, আমার টাকা পয়সার দরকার নেই। কালকে সকালে আমি গাজীপুরে চলে যাব। কালকে গাজীপুরে চলে যাবো মানে? তুমি না মুরাদের কাছে টাকা নিতে আসছো, তো টাকা নিবা না, টাকা না নিয়ে চলে যাবা? টাকা আমি আমার মান সম্মান নিয়ে যাইতে পারি কিনা সেই চিন্তায় আছি। মান সম্মান থাকবো না কেন? তুমি গাজীপুরে থাকলে তোমার পাওনাদাররা আসতো, তখন না টাকা চাইলে মান সম্মান যাইতো। এখানে তো তুমি ছোট ভাইয়ের কাছে আসছো, মান সম্মান যাবে কেন? আরে খাওয়ানোর টেবিলে তুমি লক্ষ্য করো নাই? একটা দারোয়ানের মা অসুস্থ, 2,000 টাকা সাহায্য চাইছে। মুরাদ 2,000 টাকা সাহায্য করছে। ওর বই 2,000 টাকা সহ্য করতে পারতেছে না, আর আমরা 20 লাখ টাকা নেওয়ার লেগেছি। এই কথা মুরাদ দেবো শুনলে আমি গার দইরা গড়তে বাই করে দিব। আরেকটা জিনিস খেয়াল করছো? মুরাদ টাকা পয়সা দিয়ে মান সম্মান কিনতে চায়। আরে খেয়াল তো করছি, সে তো এখন দারোয়ান। তুমি কি দারোয়ান? আর দারোয়ানের সাথে তোমার সাথে মিলাই ফেললা। আর তুমি হচ্ছে আপন রক্তের বড় ভাই, তুমি এখন বিপদে পড়ছো, সে তোমাকে হেল্প করবে না? মুরাদ যাই বলুক, মুরাদরে তো আমি ছোটবেলার থেকে চিনি, ও মুখে যাই বলুক না বলুক, তোমার দেখো ঠিকই হেল্প করবে। তুমি ওরে বলো। লতা, টাকা এমন একটা জিনিস যে কোনো মানুষের পরিবর্তন করে দিতে পারে। আমার মুরাদও পরিবর্তন হয়ে গেছে। দেখো, আমার ব্যবসা বাণিজ্য ফ্ল্যাট যা যাওয়ার যাইব, কিন্তু আমি আমার ইজ্জত হারাইতে পারবো না। আমি কালকেই গাজীপুরে চলে যাবো, ফাইনাল। হ্যালো ভাই, আমি একটু ওই ঢাকায় আইছি চলো বাইরে বাসায়। টাকার জন্যই ভাই। ভাই আমি কালকা চলে আসুন ভাই। ভাই ভাই আমি আইসা আপনার লগে কথা কই ভাই। আমি আমি ভাই দিমু তো ভাই, টাকা পাইবেন। হ্যাঁ ভাই, ভাই এই জন্যই কইছি, 10 জনের কাছে মান সম্মান হারানোর থেকে আপন ছোট ভাইয়ের কাছে অপমানিত হওয়া অনেক ভালো। মুরাদ, হ্যাঁ ভাইয়া, ভাবি, তোর লগে একটা জরুরি কথা ছিল। কি কথা কও? স্যার কথাটা যে কেমনে কমু সেটাই তো বুঝতেছি না। ভাবি দেখছো তোমার জামাই আমার একটা কথা বলবো কেমন কাচুমাচু শুরু করে দিস। আরে ভাইয়া কি বলবো বলো না। আরে বলো। আসলে হয়েছে কি মুরাদ, কি ব্যাপার, যাবা না? চলো বের হই। ও এই, ভাইয়া ভাবি তোমরা দুজন আমাদের সাথে চলো, একটা জায়গায় যাব। কোথায় যাব? বাসার কাছে 5 মিনিটের রাস্তা, চলো গেলেই দেখতে পারবা। চলো। চলো ভাইয়া, চলো 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 না। বড় ভাই দেখো তো এই প্লটটা কেমন, ভাবতেছি এটা কিনবো। 4 কাঠা প্লট, এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করার প্ল্যান করছি। তোমার কাছে কি মনে হয় প্লটটা কেমন হবে? জমি তো ভালোই, কিন্তু যে দামি এলাকা, জমি দাম তো অনেক বেশি হইব। দাম হলো, এটা যেভাবে হোক আমরা কিনবো। মুরাতের যেহেতু শখ একটা ডুপ্লেক্স বাড়ি করার, টাকার একটু সমস্যা আছে। আরে না, টাকার কোনো সমস্যা নাই, যে কয় টাকা মাইনাস আছে ওইটা আমি ম্যানেজ করে নিতে পারবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন তুমি বলো তোমার প্লটটা পছন্দ হয়েছে কিনা। না পছন্দ হয়েছে, জমি তো ভালো জমি, সুন্দর জমি। সুন্দর আছে। মুরাদ, হ্যাঁ। চলো, ভাইয়া ভাবি এতদিন পর আসছে, কিছু খেয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে। সুন্দর কথা বলছে। ভাইয়া চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি, চলো। আরে ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো। ভালো আছি। মাটি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি।
ব্যাটার দিকে আস বা হ্যাঁ বল। কি রে এটা আমার গ্রামের কুদ্দুর চাষার বলা না? হ্যাঁ তুমি দিদি ঠিকই চিনছো, ও কুদ্দুস চাচার পোলা শফিক। তো ও তোর কাছে আইছিল কেন? হ্যাঁ আর কইও না ভাই, এখন টাকা পয়সা হইছে না কিছু আমার, এখন আত্মীয় স্বজন ভাই বেড়াদের অভাব হয় না আমার। যখন ভাই এই খারাপ দিনগুলা গেছে আমার, যখন আমি খুব কষ্ট করছি ভাই, তখন হারিকেন জ্বালায়ও না ভাই এই ধরনের আত্মীয় স্বজন খুঁজে পাই না, এই ধরনের ভাই বাদার খুঁজে পাই নাই। ওই শফিকে কি এক ব্যবসা বাণিজ্য করতেছে, ওইখানে নাকি কি ধরা খাইছে, এই জন্য আসছে আমার কাছে টাকা হলা চেতে। কুদ্দুস চাচা তো তোমাদের দূর সম্পর্কে আত্মীয় হয়, তোমার টাকা থাকলে কিছু টাকা দাও। ভাবি আমি আজকে ওরে টাকা দিই, ও ব্যবসা কবে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। 2 দিন পরে এসে বলবো ভাই আমি তো ব্যবসায় লস খেয়েছি, আমি তোমার টাকাটা ফেরত দিতে পারবো না। ভাবি আমি অনেক কষ্টে টাকাটা ইনকাম করি ভাবি, মানে অনেক কষ্টের টাকা। এই টাকা কাউরে হাওলাত দিয়ে আমি সম্পর্ক আর টাকা দুটোটাই নষ্ট করতে চাই না ভাবি, এগুলো বাদ দাও। চলো চলো ভাবি আমরা কিছু খেয়ে আসি, চলো ভাবি। চেনা শহরে অচেনা মুখ, কথার ভিড়ে নীরবতার দুঃখ, মুখোশের আড়ালে মানুষ খুঁজি, হাসির ভেতরে লুকানো কান্না বুঝি, হাত বাড়ালেই ছুঁতে পারি না, কে যে আপন বুঝতে পারি না, হাত বাড়ালেই ছুঁতে পারি না, কে যে আপন বুঝতে পারি না। আপু তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে এসেই কলিং বেল দিলাম, দেখলাম কেউ দরজা খুলছে না, তোকে তো আমি ফোন দিতে নিচ্ছিলাম। হ্যাঁ বাবা এই ভাইয়ার ভাবি আসছে তো, তাই ওনাদেরকে নিয়ে নিচে একটু বেড়াতে গিয়েছিলাম। ও তাহলে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আছি ভালো। বাবা চলেন ভিতরে চলেন, ভাইয়া চলো ভিতরে যাই কথা বলি। হ্যাঁ। আসেন আসেন বাবা চলো। আপু আসো। তোমরা তাহলে বসো, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি করে। তাহলে সাহেব বলেন, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য ভালোই, খারাপ না, চলতেছে। শহরে কি বাড়ি টাড়ি করতে পারছেন? না তাহলে সব বাড়ি করি নাই, ছোট্ট একটা ফ্ল্যাট কিনেছিলাম, ওইখানে আমরা 2 জন থাকি, জামাই বহু। বুঝলেন বিয়াই, টাকা পয়সা বেশি হইলেও ঝামেলা। ঝামেলা কেমন বুঝলেন তো? কারো একজনের টাকা হইলেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নানা রকমের ঝামেলা তৈরি করে। এই ধরেন কারো পোলা পরীক্ষা দিব, পরীক্ষার ফি দিতে পারতেছে না, আইসা হাজির হইব, বলবো টাকা ধার দাও। আমার কথা হইলো পরীক্ষার ফি যদি না দিতে পারো, পড়াশোনার খরচ যদি না দিতে পারো, তাহলে পোলারে জন্ম দিছ কেন? এরকম নানান অজুহাতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব টাকা চাইতে আসে। আমি মুরাদরে বলছি, দেখো বাবা তোমার টাকা হয়েছে, এখন দেখবা কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আমদানি হয়েছে, কেউ মাটির নিচ থেকে উঠবো, কেউ আকাশ থেকে পড়বো, আপন বড় ভাই আইসা টাকা ধার চাইবো, বলবো বিপদে পড়ছি টাকা ধার দাও। তাহলে স্যার আপনি কিন্তু ভুল বুঝেন না, কিছু মনে করবেন না, আপনারা মিন করে বলি নেই, বাস্তব যেটা সেটাই বলতেছে। টাকা চাইলো দিলাম ভালো, টাকা চাইলো দিলাম না খারাপ হয়ে গেল। আমার ফিলোসফি হইল টাকা দিয়া যদি আত্মীয়তা রক্ষা করতে হয় তাহলে তো এই ধরনের আত্মীয়তা দরকার নাই। কি বলেন আম্মাজান, ঠিক বলছি না? জি জি জি, তালের সাথে তো ঠিকই বলছে।
মানুষের কি টাকা পয়সা অনেক বেশি হয়ে গেলে এভাবে বদলা যায়? মানুষ বদলায় না, মানুষ খালি সময় আর সুযোগের অপেক্ষায় থাকে। সময় সুযোগ পাইলেই মানুষ তার আসল রূপ দেখায়। মুরাদের টাকা হয়েছে না, এখন আমরা মুরাদের আসল রূপ দেখতেছি। তাহলে আমাদের মুরাদও বদলা যাবে? তুমি কি মুরাদের জন্য কম কষ্ট করছো? ছোট থেকে বড় করছো, মানুষের মতো মানুষ করছো, ওর পড়াশোনা সবকিছু তো তুমি নিজ হাতে করছো, সেগুলো কেউ ভুলে গেছে? তোমার কত সুযোগ আসছে শহরে যায় ব্যবসা করার, তুমি কোনো কিছু করো না। এই ছোট ভাই করা বলছো আমার বাপ মা মরে গেছে, আমার ছোট ভাইয়ের জন্য আমার সব কিছু করতে হবে, তাই সব নিজ হাতে করছো। ওর পেছনে কত টাকা পয়সা ব্যয় করছো, ওর পেছনে সব সময় নষ্ট করছো, আজকে ও সব ভুলে গেছে। মুরাদের লেগে খেলে আমি একলা করছি, তুমি করো নাই। তুমি মুরাদের যে আদর ভালোবাসা দিছ, আমার আপন মা বাচ্চা থাকলেও এত আদর ভালোবাসা দিল কিনা আমার সন্দেহ আছে। মন খারাপ করো না, মুরাদের লেগে কিছু করা এর আমগো দায়িত্বের মধ্যে ছিল, আমরা আমগো দায়িত্ব পালন করছি। ও বড় হয়েছে, নিজের পায়ে খাড়াইছে, আমরা এতে আনন্দিত, এতে আমরা খুশি। লতা, এই 2 দিন এখানে থেকে তো বুঝছ আমি মুরাদের কাছে ধার চাইতে পারব না। মুরাদের কাছে ধার চাইলাম, মুরাদ আমার ধার দিল না, তখন আমার কাছে মনে হইব সারা জীবন ওর লেগে আমরা যে কষ্ট করছি না, এই কষ্টটা বিফল। মনে হইব আমরা ওরে টাকা বানানোর মেশিন বানাইছি, মানুষ বানাইতে পারি নাই। এখন তুমি যে বিপদে পড়ছো, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবা? আর মানুষের টাকার জন্য যদি তোমাকে অপমান করে, এটা কিভাবে আমি সহ্য করব? মানুষ আমার যত অপমান অবদস্তই করুক, আমি সহ্য করতে পারো, কিন্তু মুরাদের কাছে টাকা চাইলে, টাকা না দিলে, এই অপমান লতা আমি সহ্য করতে পারবো না। আমি ওর কাছে টাকা চাইতে পারবো না। আমাদের দায়িত্ব ছিল ওকে বড় করার, আমরা দায়িত্ব পালন করছি, ওরে মানুষের মতো মানুষ করছি, বড় করছি। এখন আর আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের 2 জনের জীবন কোনো না কোনো ভাবে কাইটা যাব। জীবন কেমনে কাটবো এটা তো বুঝতেই পারতাছি। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাম? আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দিই। কি কথা? ফ্ল্যাট বেচে ভালো। এছাড়া আর কি করার? ফ্ল্যাটটা বিক্রি করে তোমার যেই পাওনাদাররা টাকা পয়সা পায় ওগুলো পরিশোধ করবা, আর ব্যাংকের লোনটা পরিশোধ করবা, আর বাকি যে টাকা থাকবো ওইটা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করবা। ফ্ল্যাট বেচে কত টাকা পাবো? ব্যাংকের লোন দিমো, ঋণদার ঋণ দিমো, কয় টাকা থাকবো? সেই টাকাতে ব্যবসা করা যাইব? এই যুগ কি আর অন আছে? তাছাড়া তুমি এত কষ্ট করে যত্ন করবা। তুমি আমার পাশে থাকলে এইভাবে আমি চলতে পারবো, আমার কোনো সমস্যা হইব না। চলো আমরা কালকে এখান থেকে চলে যাই, এখানে থাকার কোনো লাভ হইব না। এত কষ্ট করে ফ্ল্যাট কিনছি, নিজের হাতে তুমি ফ্ল্যাট সাজাইছ, সেই ফ্ল্যাট বেচুন। আচ্ছা লতা, মুরাদ দেখুই, মুরাদ যাতে ফ্ল্যাটটা কিনে, এত অল্প সময়ে অন্য জায়গায় ফ্ল্যাট বেচতে পারো না। হ্যাঁ, এটা ভালো বলছো, তাইলে ভালো হবে। তোমার সম্পত্তি তোমার ভাইয়ের কাছে বিক্রি করলা, এটা বলে দেখতে পারো। হ্যাঁ, ওরে কয়ে দে। ভালোই, আমরা তাহলে যাই। আরে আমিও আসলাম আর আপনারা চলে যাবেন, এটা কোনো কথা হলো? আমি তো এখানে 2-3 দিন থাকবো, আপনারা থাকেন না, একটু গল্প সল্প করি, আড্ডা মারি। না বিয়াই, ব্যবসা বাণিজ্য রেখেছি তো, এমনি সমস্যা, আমরা যাই। হ্যাঁ ভাইয়া, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে নাকি কি ঝামেলা হয়েছিল আমাকে বলছিলা?
সমস্যা না না, সমস্যা কিছু না। আরে ব্যবসা করতে গেলে হয় না, ওরকম কিছু আর কি। আরে যেটা হয়েছে সেটাই বলো না, শুনি। আচ্ছা মুরাদ, ওই আমাকে ফ্ল্যাটটা তো আমার দোকান থেকে অনেক দূরে, যাতায়াত করতে কষ্ট হয়। আমার দোকানের পাশেই আরেকটা নতুন বিল্ডিং হয়েছে, অনেকটা ফ্ল্যাট পাইছি আমি। তা আমি চাইতেছি যে আমার ফ্ল্যাটটা বেচা এই ফ্ল্যাটটা কিনি। এখন তুই কি কিনতে পারবি? হ্যাঁ হ্যাঁ, কিনবে না, কেনা কি আছে। মুরাদ, ফ্ল্যাটটা তুমি কিনে ফেলো। শোনো মিয়া, মনে করবা এক একটা ফ্ল্যাট তোমার এক একটা সন্তান। বয়সকালে তোমার সন্তান যে কাজে না আসবে, একটা ফ্ল্যাট বেশি কাজে হয়। যখনই হাতে টাকা আসবে জমি জমা কিনে রাখবে, এসবে কোনো লস নাই, এগুলোর দাম বাড়তেই থাকবে। তা তাহলেই ফ্ল্যাট কত করে বিক্রি করবে? ফ্ল্যাটের দাম বর্তমান বাজার দর তো 50 লাখ। আরে 50 লাখ টাকা নিবেন ঠিক আছে, কিন্তু দেখবেন না ফ্ল্যাটটা কিনতেছে কে? আপনার ছোট ভাই, আপন ছোট ভাই। একটু ডিসকাউন্ট করে দেন, 40 লাখ টাকায় দিয়ে দেন। মুরাদ, 40 লাখ টাকা ফাইনাল। ভাইয়া তুমি ফ্ল্যাটটা কেন বিক্রি করে দিবা? কিন্তু ভাইয়া দোকান থেকে তো তোমার ফ্ল্যাটটা বেশি দূরে না। ভাইয়ের যেহেতু সমস্যা ফ্ল্যাটটা বিক্রি করতে চাচ্ছে, তুমি এত কথা বলতেছো কেন? ভাইয়া একটু দাঁড়ান, আমি আসতেছি। ভাইয়া এই যে অ্যাডভান্স 10 লাখ টাকা, আর সামনের মাসে বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিব। 30 লাখ টাকায় কিন্তু। মুরাদ, তাহলে আমরা আসি। চলো আমি আগে দিচ্ছি। ঠিক আছে, টাকা দিয়েছি। ভাইয়া, তোমার না বাইক ছিল, বাইক নিয়ে আসো নাই? ওই বাইকটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, গ্যারেজে দিয়েছি ঠিক করানোর লেগা। গ্যারেজ থেকে কইছে 2 দিন পরে নেওয়ার লেগা। অনেকদিন তোকে বাসা আসি না, আসুম কিরা তোর মাবি দিলে বাসে চলাইছি। ভাইয়া, তুমি বাইকটা চালাও না, আর বাইক চালানো কিন্তু অনেক রিস্ক। তুমি এক কাজ করো, যে করে হোক গাড়ি একটা কিনে নাও। আর গাড়ি, তোমার ভাইয়ের যে অবস্থা, সে আবার গাড়ি কিনবে? মুরাদ, তুমি কিন্তু আমাকে বলছো আগামী মাসে গাড়ি কিনে দিবা। হবে হবে, এত অধৈর্য হওয়ার কিছু নাই, কিনে দেবো, লেটেস্টটাই কিনে দেবো। তাহলে আমরা যাই। হ্যাঁ, যায় কিন্তু তোমরা। ঠিক আছে ভাবি। চেনা শহরে অচেনা মুখ, কথার ভিড়ে নীরবতার দুঃখ। মুখোশের আড়ালে মানুষ খুঁজি, হাসির ভেতরে লুকানো কান্না বুঝি। হাত বাড়ালেই ছুঁতে পারি না, কে যে আপন বুঝতে পারি না। এই ধরো 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা ব্যাংকে যায়া আমাদের লোনটা পরিশোধ করে দিবা। আর এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি দেওয়ার পরে যে 30 লাখ টাকা পাবো, তার ভিতরে পাওনাদারদের 20-25 লাখ টাকা দিব। বাকি যে টাকা থাকবে ওই টাকা দিয়ে তুমি নতুন করে আবার ব্যবসা শুরু করবা। একটা সময় আমাকে কি হয়েছিল, কত কষ্ট করে ব্যবসা ধার করাইছিলাম, যে ফ্ল্যাট কিনছিলাম, ছোট ভাইয়ের লেখাপড়া শিখাইছি, ভালো একটা চাকরি দিয়ে দিছি। ও তো এখন ভালোই আছে, কিন্তু আমার কপাল এরকম কেন? আমি আমার ব্যবসাও নেই, ফ্ল্যাটও বেচতে চালাইতেছি, বাকি যে টাকা করা থাকবে এই টাকাতে আমি কি ব্যবসা করব? এত চিন্তা করতেছো কেন? আল্লাহ চাইছে আমাদের টাকা পয়সা দিচ্ছে, সে আবার চাইছে সে নিয়ে গেছে। আল্লাহ চাইলে তো আবারও দিতে পারে। আমাদের উদ্দেশ্য কি ছিল? তোমার ভাইটারে মানুষের মতো মানুষ করা, তারে পড়াশোনা শেখানো, তা তো আমরা করছি। সে এখন ভালো চাকরি করে, পাশাপাশি ভালো বিজনেস করে, অনেক টাকা ইনকাম করে। এটাই তো আমরা চাইছিলাম। আর কি চাওয়া আছে?
আমাদের তো আর বাচ্চা কাচ্চা নাই যে তার জন্য ভাববো। আমাদের দুইজনের একরকম করে চলে যাবে। তুমি যাও, টাকাটা নিয়ে ব্যাংকে যাও, ব্যাংকের সাথে আমাদের লেনদেন একদম শেষ করবা, আর এই ফ্ল্যাটের কাগজপত্র সবকিছু বুঝে নিয়ে আসবা। ঠিক আছে, যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের ব্যাংক থেকে একটা লোন নিছিলাম, হোমল্যান্ড। এটা লাস্টের 8টা কিস্তি আমি দিতে পারিনি বিভিন্ন জটিলতার কারণে। তো আজকে আসছিলাম টাকাগুলো জমা দিতে, কাউন্টার গেছি, পরে কাউন্টার থেকে বলছে আমার কিস্তি নাকি সব পরিশোধ স্যার, এই জন্য জানতে আসলাম আর কি স্যার। ঠিক আছে, বসুন। দেন রিসিপ্টটা দিন, আমি চেক করে জানাচ্ছি আপনাকে। আপনি কি মিস্টার হাবিব? জি উনি তো ঠিকই বলছে, আপনার তো সব কিস্তি কমপ্লিট। স্যার, গত সপ্তাহে আমার বাসায় নোটিশ গেছে, কিস্তি দিতে পারি না, এই কারণে বাড়ি নাকি কোরক করবে। কিস্তি স্যার কে পরিশোধ করবে? হ্যাঁ, আপনি কিস্তি পরিশোধ না করলে তো আপনার বাসায় অবশ্যই নোটিশ যাবে। আমাদের সিস্টেমে তো দেখাচ্ছে আপনার সব কিস্তি কমপ্লিট। স্যার, এরকম হইতে পারে যে আপনাদের সিস্টেমে কোনো সমস্যা আছে? আরে না না, কি বলেন এটা? এত বড় একটা ব্যাংক আর সেখানকার সিস্টেমের সমস্যা হবে, এটা তো কোনোভাবেই সম্ভব না। আচ্ছা স্যার, কিস্তিগুলা কখন কে পরিশোধ করছে একটু জানা যাবে? আচ্ছা, দেখছি। আপনার কিস্তি ঠিক আজকে সকাল 10টা 15 জমা হয়েছে। আজকে আজকে সকাল 10টা 15? আচ্ছা স্যার, কে জমা দিছে? কে জমা করছে এখানে তো আপনার নামই লেখা আছে। আমার নাম? আচ্ছা ঠিক আছে স্যার। কি ব্যাপার, তোমার হাতে টাকা? তুমি ব্যাংকে যাও নাই, টাকা জমা দাও নাই? ব্যাংকে গেছিলাম, ক্যাশে গেছি টাকা জমা দিতে, ক্যাশিয়ার কইতাছে আমার টাকা নাকি সব পরিশোধ, আমার কোনো কিস্তি বকেয়া নাই। কি বলো? তোমার অ্যাকাউন্টে কে টাকা জমা দিল? তো তুমি জিজ্ঞেস করো নাই যে টাকাটা কে জমা দিল? ক্যাশিয়ার আমি জিগেছি, ক্যাশিয়ার কইতেছে আজকে সকাল 10টা 15 আমার নামে সব টাকা জমা দিয়ে দিছে। কিভাবে এটা সম্ভব? আচ্ছা চলো ভিতরে চলো, ওই যে মুরাদ আসছে, মুরাদের বউ আসছে, ওরা ভিতরে বসে আছে। মুরাদ এসে, মুরাদের বউ আইছে? কেন আছে, কিছু কইছি তোমারে? না, আমারে কিছু কয় নাই, কইছে তুমি আসলে তোমার সামনে বলবে। ফার কিনে ক্যান্সেল করবো না তো আবার? আরে এত চিন্তা করতেছো কেন? হ্যাঁ, কি বলে চলো শুনি, চলো ভিতরে চলো। আরে শুনো, ফ্ল্যাটটা যদি না কিনে এই ফ্ল্যাট আমি বেচুম কই, সময় আছে হাতে, পাওনা দারগো। আচ্ছা চলো। কিরে মুরাদ, তুই হঠাৎ করে আমগো বাসায়, তুই তো ফোন দিবি না? আচ্ছা ভাইয়া, তুমি কি আমার বড় হইতে দিবা না? দেখো, তুমি যদি নাও চাও তাও কিন্তু আমি বড় হব, বড় হইছি। কিন্তু আমি যতই বড় হই, আমি কিন্তু তোমার থেকে বড় হইতে পারবো না। তোমার থেকে বড় হওয়া আমার পক্ষে সম্ভব না। মারিয়া, ছোটবেলায় আমার বাপ মা মারা গেছে। আমার এই বড় ভাই, আমার এই ভাবি আমার মানুষ করছে। আমি যখন ছোটবেলায় স্কুল কলেজে যেতাম, তখন মানুষজন আমার দেখে না আফসোস করতো, কত আহারে পোলাটা এতিম, বাপ মা নাই। না আমি না বুঝতাম না, আমি কেমনে বুঝুম কও? আমার এই ভাই, আমার এই ভাবি, আমার যে ভালোবাসা, আমার যে আদর যত্নটা দিছে, আমার বাপ মার অভাব কোনোদিন বুঝতে দেয় নাই। আমার কি মনে হয় জানো মারিয়া, আমার কাছে মনে হয় আমার বাপ মা যদি জীবিতও থাকতো,
আমার কাছে মনে হয় না এই ভালোবাসাটা আমার বাবা মা আমাকে দিতে পারত। আমি আদর আর ভালোবাসা আমি তাদের কাছ থেকে পাইতাম না। কিন্তু আমি যে ভাইরে বাবার মতো মনে করি, যে ভাবিরে আমি মার মতো মনে করি, তার আজকে আমার এত বড় কষ্ট দিল। কষ্ট? মুরাদ, তোমার ভাই, আমি তোমাকে তো কখনো কোনো কষ্ট দেয়নি। কোন কষ্ট কথা বলতেছো? কিসের কষ্ট? আমার ভাই আমার কষ্ট কইরা মানুষ করাইছে। আমার এই ভাইয়ের কষ্টের বিনিময়ে আজকে আমার এই অবস্থানে। আমি ভাবতাম আমার ভাইয়ের ব্যবসা আছে, বাণিজ্য আছে, ছোট একটা ফ্ল্যাট কিনছে, ভাবি কিনে, তো ভালোই আছে। আমি তো ব্যস্ত থাকি, তাই হয়তো ঠিকঠাক মতো খোঁজ খবর নেওয়া হইতো না। কিন্তু আমার ভাই, আমার ভাবি যে এত কষ্টে আছে, ধার দেনা করে জর্জরিত, না বুঝতে পারি নাই মারিয়া। ব্যাংকের থেকে লোন নিয়া ভাই ভাবি যে সেই টাকা পরিশোধ করতে পারতেছে না, আমি না এটা কোনো দিন বুঝি নাই। মানুষজন আমার ভাই আর ভাবিকে যেভাবে অপমান করতেছে, অপদস্থ করতেছে, ভাই কোনোদিন একটা বার মুখ ফুটে আমাকে বলার প্রয়োজন বোধ করে নাই। গুণাক করে টের পাই নাই। ভাইয়ের কাছে একটা হুন্ডা ছিল, এই হুন্ডাটা বন্ধু ভাই আবার বিক্রি করে দিছে। আমার বড় ভাই আমার বাড়িতে গেছে খালি হাতে মারিয়া। আমি এটা নিতে পারিনি মারিয়া। এত অভাবনার মধ্যেও তোমরা কি কেউ আমার কাছে এই টাকার কথাটা বলতে পারলা না? ভাইয়া ভাবি, আমি তো আপনাদের সম্পর্কে এত কিছু জানতাম না। কালকেই ও আমাকে সব বলল। আর এই যুগে এরকম ভাই ভাবি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আপনাদের এত সমস্যা মুরাদকে বলবেন না? আপনারা কিন্তু না বলে অন্যায় করেছেন। ভাই তুমি যখন খালি হাতে আইছো না আমার বাসায় ভাই, তোমার সাথে যখন বাইকটা আমি দেখি নাই, আমার তখনই সন্দেহ হয়েছে। আমি তখনই তোমার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করলাম। আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে আমার ভাই দেনা পাওনায় জর্জরিত হয়ে গেছে। আমার ভাই ব্যাংকের লোনটাও পরিশোধ করতে পারতেছে না, তার ফ্ল্যাট বাজেয়াপ্ত হয়ে যাব। ভাই মানুষ আমার ভাইরে, আমার ভাবিরে টাকা পয়সার জন্য অপমান অপদস্থ করতেছে। ভাই আমার এই টাকা পয়সা, আমার এই গাড়ি বাড়িতে আমার কি উপকারে আসবে ভাইয়া, যদি আমার ভাই আর ভাবির সম্মানই না থাকে? ভাইয়া আমি তোমার ব্যাংকের সকল টাকা পরিশোধ করে দিছি। আর ওই তোমার যত পাওনাদার ছিল আমি সবগুলোর সাথে যোগাযোগ করছি। তাদের কাছ থেকে আমি 1 সপ্তাহ সময় নিছি। 1 সপ্তাহের মধ্যে আমি ওদের সবার টাকা পরিশোধ করে দেবো। কোনো পাওনাদার ভাই তোমার সাথে আর জীবনও যোগাযোগ করবে না, তোমাকে ডিস্টার্ব করবে না। আর এই তোমার হাতে যে অ্যাডভান্সে 10 লাখ টাকা না ভাই, এই টাকাটা দিয়ে তুমি নতুন করে আবার ব্যবসাটা চালু করো। ভাই তুমি টাকা নিয়ে চিন্তা করো না, তোমার যত টাকা লাগে টাকা আমি দিব। টাকা যদি আরো লাগে ভাই আমি দিব, তারপরও তুমি ব্যবসাটা আবার স্টার্ট করো ভাইয়া। তোমরা তো কষ্ট করে তোমাদের এই ভাইকে শুধু টাকা বানানোর মেশিনই বানাও নাই, যোগ্য মানুষও বানাইছো। বাপা, তোমার লগে আমার 12 বছর আগে আসছি। আমার কোনো সন্তান হয় না। কত ডাক্তার কবিরাজ দেখাইছি, সবাই কয় আমাকে সন্তান না হইতে পারে। এর লেগে তোমার কত কষ্ট, কত দুঃখ। লতা, আজকার পর থেকে কি তোমার এই সন্তান না হওয়ার দুঃখ কষ্ট আছে? না, আমার আর কোনো দুঃখ নাই। আমাদের এই যে সন্তানের মতো একজন ভাই আছে, দেবর আছে, সন্তান দিয়ে কি করবো?